নমস্কার। আয়ুর্বেদিক খাদ্যবিজ্ঞানের এই একেবারে ডিটেইলড আর স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। ছাত্রছাত্রী হন বা শিক্ষক কিংবা নিছকই স্বাস্থ্য সচেতন মানুষ, আজকের এই আলোচনা এমনভাবেই সাজানো হয়েছে যে আয়ুর্বেদের এই খুঁটিনাটি জানার জন্য অন্য কোথাও আর যাওয়ারই দরকার পড়বে না। আজ আমরা আক্ষরিক অর্থেই ডিকোড করব কিভাবে আমাদের প্রতিদিনের রোজকার খাবার শরীরে একেবারে জাদুকরী ওষুধের মতো কাজ করে। তো আজকের এই চর্চায় আমরা ঠিক কি কভার করছি খুব সংক্ষেপে বলেনি। আমরা শুরু করব আয়ুর্বেদ আর পঞ্চভূত দিয়ে, এরপর জানব মানবদেহের ৩টে মূল দোষ, খাদ্যের ৬টা রস বা স্বাদ, এই স্বাদ আর দোষের মধ্যে কেমন সম্পর্ক, আর সবশেষে কিভাবে নিজের জন্য একদম পারফেক্ট ডায়েট বেছে নেবেন। চলুন সোজা ঢুকে পড়ি আমাদের প্রথম পর্বে, আয়ুর্বেদ এবং পঞ্চভূত। খাবার শরীরে কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে আমাদের একদম গোড়ার কথায়, মানে সৃষ্টির একেবারে মূল বৈদিক দর্শনে ফিরে যেতে হবে। আচ্ছা, শুরুতেই একটা খুব মজার ব্যাপার ভেবে দেখেছেন কি? একটা পাকা কলা খেলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন সেরে যায়, অথচ ওই একই কলা যখন কাঁচা থাকে তখন সেটা খেলে কিন্তু উল্টে কোষ্ঠকাঠিন্য হয়। ভাবা যায়? জিনিসটা তো একটাই, শুধু তার অবস্থার পরিবর্তন হচ্ছে, আর তাতেই মানবদেহের ওপর তার প্রভাব পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে। এর পেছনের আসল বিজ্ঞানটাই আজ আমরা বুঝব। সনাতন ধর্মের একটা খুব বিখ্যাত আর একেবারে বেসিক সূত্র হল যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। মানেটা খুব সিম্পল কিন্তু গভীর। এই সুবিশাল মহাবিশ্ব যে নিয়ম মেনে চলছে, আমাদের এই ছোট্ট শরীরটাও হুবহু সেই একই নিয়মে বাঁধা। যেমন ধরুন, উপনিষদে বলা আছে মহাবিশ্বে ৫ ধরনের প্রাণ রয়েছে, ঠিক তেমনি আমাদের এই মানবদেহের ভেতরেও ওই একই ৫টি প্রাণ প্রতিনিয়ত কাজ করে চলেছে। আর এই ব্রহ্মাণ্ডের মূল বিল্ডিং ব্লকগুলো কি? পঞ্চমহাভূত: আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। এই ৫টা ফান্ডামেন্টাল উপাদান দিয়েই গোটা ইউনিভার্স তৈরি, আর আমরা মানুষরাও। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? আমরা সবাই এই একই ৫টা জিনিস দিয়ে তৈরি হলেও প্রত্যেকের শরীরে এগুলোর ব্যালেন্স বা অনুপাত কিন্তু একেবারেই আলাদা, আর সেখান থেকেই তৈরি হয় আমাদের সব পার্থক্য। আর এই উপাদানের অনুপাতের পার্থক্যের জন্যই আসে আমাদের দ্বিতীয় পর্ব, মানবদেহের ৩টি দোষ। চলুন দেখে নিই এই পঞ্চভূত কিভাবে আমাদের শরীরে ৩টি আলাদা আলাদা ফিজিক্যাল আর বিহেভিয়ারাল প্যাটার্ন তৈরি করে, যাকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় প্রকৃতি বা দোষ। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল, এই উপাদানগুলোই কিন্তু ঠিক করে দেয় আপনি জন্মগতভাবে চঞ্চল হবেন নাকি খুব শান্ত স্বভাবের হবেন। যেমন ধরুন, কারো শরীরে যদি বায়ু আর আকাশের ভাগ বেশি থাকে, তিনি হবেন বাত প্রকৃতির। এরা সাধারণত একটু রোগা, ছটখটে আর বাচাল হন, হজম শক্তিও দুর্বল হয়। আবার যাদের অগ্নি আর জলের ভাগ বেশি, তারা পিত্ত প্রকৃতির। এদের ভীষণ এনার্জি থাকে, সারাক্ষণ খিদে পায় আর খুব ঘাম হয়। অন্যদিকে জল আর পৃথিবী উপাদানের আধিক্য থাকলে তৈরি হয় কফ প্রকৃতি। এরা একটু ভারী চেহারার, ভীষণ শান্ত আর বেশ রিল্যাক্সড বা একটু অলস স্বভাবের হন। আচ্ছা, দোষ বা প্রকৃতি তো বুঝলাম, কিন্তু এটা তো সমীকরণের মাত্র অর্ধেকটা। বাকি অর্ধেকটা লুকিয়ে আছে আমাদের খাবারের স্বাদের মধ্যে। আমাদের তৃতীয় পর্বে আমরা দেখব খাদ্যের স্বাদ কিভাবে এই দোষগুলোর সাথে রীতিমতো কেমিক্যাল রিঅ্যাকশন করে। আয়ুর্বেদ বলছে পৃথিবীতে মূল স্বাদ বা রস হল মোট ৬টা। মধুর অর্থাৎ মিষ্টি, অম্ল মানে টক, লবণ বা নোনতা, কটু মানে ঝাল, তিক্ত অর্থাৎ তেঁতো, আর কষায় মানে হল কষস্বাদ। এই প্রত্যেকটা স্বাদ কিন্তু শুধু জিভের স্বাদের জন্য নয়, এগুলো এক একটা টার্গেটেড হাতিয়ার, যা আমাদের শরীরের ভেতরের ব্যালেন্সকে পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে চলুন আমাদের চতুর্থ পর্বে। এখানে আমরা একদম ডিটেলসে কোনো কিছু বাদ না দিয়ে বিশ্লেষণ করব এই ৬টা স্বাদের প্রত্যেকটা কিভাবে আমাদের শরীরের নির্দিষ্ট দোষগুলোকে বাড়ায় বা কমায়। এই থিওরিটা জানলে খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। প্রথমেই আসি সবার প্রিয় মধুর বা মিষ্টি স্বাদে, যেমন দুধ, ঘি, মধু বা মিষ্টি ফল। খেয়াল করে দেখুন, মিষ্টি খাবার কিন্তু শরীরে কফ দোষ বাড়িয়ে দেয়। ভারী কোনো মিষ্টি, ধরুন রসগোল্লা বা আইসক্রিম খাওয়ার পর কেন আমাদের অদ্ভুত একটা অলসতা বা ঘুম ঘুম ভাব ঘিরে ধরে, তার সায়েন্সটা কিন্তু এখানেই লুকিয়ে আছে।
মিষ্টি জিনিস বাত আর পিত্তকে কমিয়ে দেয়, ফলে আমাদের খিদে আর অ্যাক্টিভনেস দুই কমে যায়। এরপর আসছে টক আর নোনতা। এই দুটো স্বাদই কিন্তু শরীরের পিত্ত বাড়িয়ে দেয়, মানে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে একদম জাগিয়ে তোলে আর খিদে বাড়ায়। আবার একই সাথে এরা কফকেও বাড়ায়, যে কারণে টক বা নোনতা দেখলে আমাদের মুখে জল আসে, লালা তৈরি হয়। বেশি নোনতা খেলে আমাদের শরীরে জল জমে বা ওয়াটার রিটেনশন হয়, মুখ ফুলে যায়। ভেবে দেখুন, ডিহাইড্রেশনের সময় ওআরএসে কেন চিনির সাথে নুন মেশানো হয়? ওই যে শরীরে জল ধরে রাখতে হবে বলে। এবার এই কন্ট্রাস্টটা খেয়াল করুন ঝাল আর তেতো। ঝাল খাবার শরীরে পিত্তকে হু হু করে বাড়িয়ে দেয়, ফলে শরীরের টেম্পারেচার বাড়ে, অস্থিরতা বাড়ে, একেবারে ঘাম ছুটিয়ে দেয়। আর ঠিক উল্টো দিকে তেতো খাবার যেমন নিম পাতা বা পালং শাক, এগুলো কিন্তু পিত্ত আর কফ দুটোকেই কমিয়ে দেয়, ফলে শরীর একদম ঠান্ডা থাকে, জ্বর বা জ্বালাভাব কমে আর শরীর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যায়। এবার আসি কষায় বা কষ স্বাদে। কাঁচা কলা বা কাঁচা চা পাতা খেলে কেমন মনে হয় না যে মুখটা একদম বেঁধে গেছে? এটা হয় কারণ কষ স্বাদ শরীরে কফ প্রবলভাবে কমিয়ে দেয়, শরীরের সমস্ত তরল বা ফ্লুইডকে একেবারে শুকিয়ে ফেলে। আর ঠিক এই মেকানিজমের জন্যই পেট খারাপ বা লুজ মোশনের সময় কাঁচা কলাকে অব্যর্থ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে চলুন একটা স্টেপ বাই স্টেপ চেইন রিয়াকশন দিয়ে বুঝি। ধরুন আপনি খুব কড়া ঝাল কিছু খেলেন, মুখে স্বাদটা লাগার সাথে সাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে ধাক্কা লাগবে, আর মুহূর্তের মধ্যে পিত্ত আর বাত রকেটের মতো বেড়ে যাবে, কফ একদম তলানিতে এসে ঠেকবে। রেজাল্ট, আপনার শ্বাসপ্রশ্বাস দ্রুত হবে, কপালে ঘাম জমবে, আর যদি ঘুম পেয়েও থাকে সেটা ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। এতক্ষণ তো আমরা স্বাদের বিজ্ঞানটা ডিকোড করলাম, এবার আমাদের শেষ আর সবচেয়ে দরকারি পর্ব। এই বৈজ্ঞানিক তত্ত্বকে আমরা আমাদের রোজকার ডায়েট বা খাবার বাছাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করব কিভাবে? আসল সত্যিটা হলো একটা আইডিয়াল ডায়েটে এই 6টা স্বাদেরই ব্যালেন্স থাকা উচিত। আমাদের লক্ষ্য কিন্তু কোনো একটা স্বাদকে পুরোপুরি বাদ দেওয়া নয়, বরং নিজের শরীরের প্রধান দোষ বা প্রকৃতি বুঝে এমনভাবে প্লেটটাকে সাজানো যাতে শরীরের ভেতরের ওই পঞ্চভূতের ব্যালেন্সটা একেবারে পারফেক্ট থাকে। আয়ুর্বেদের গোল্ডেন রুলটা আসলে খুব লজিক্যাল। রুলটা হলো, আপনার শরীরে প্রাকৃতিকভাবে যেটার অভাব আছে আপনাকে সেই জিনিস বাড়ায় এমন খাবার খেতে হবে, আর যেটা আগে থেকেই বেশি আছে সেটাকে আর বাড়তে দেওয়া যাবে না। মানে, আপনার যদি বাত প্রকৃতি হয় তবে পিত্ত আর কফ বাড়ায় এমন খাবার খান, আর পিত্ত প্রকৃতি হলে বাত আর কফ বাড়ায় এমন খাবার বেছে নিন। সিম্পল, তাই না? এখন প্রশ্ন হলো, আপনি নিজের প্রকৃতি জানবেন কি করে? খুব সোজা। আয়ুর্বেদে একটা স্ট্রাকচার্ড 30 প্রশ্নের মূল্যায়ন পদ্ধতি আছে। বাত, পিত্ত আর কফের জন্য 10টা করে সুনির্দিষ্ট প্রশ্ন থাকে। সেগুলোর উত্তর দিয়ে খুব সহজেই একদম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে ফেলা যায় যে আপনার শরীরের প্রাইমারি আর সেকেন্ডারি নেচার আসলে কি। উদাহরণ হিসাবে ধরুন, কারো শরীরে পিত্ত আর বাত খুব হাই, তাকে তাহলে এমন খাবার টার্গেট করতে হবে যেগুলো ঠান্ডা আর ভারী, যেমন শসা, দুধ বা ঘি। এগুলো খেলে তার শরীরে সচেতনভাবে কফের মাত্রা বাড়বে, আর ওই যে অতিরিক্ত টেম্পারেচার বা অস্থিরতা, সেটা একদম শান্ত হয়ে ব্যালেন্সে চলে আসবে। আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করা প্রয়োজন। এই যে এত খুঁটিনাটি সমস্ত তথ্য দিয়ে ছাত্র, শিক্ষক সবার কাজে লাগার মতো একটা বিস্তারিত গাইড আমরা তৈরি করলাম, এর নেপথ্যে যার অমূল্য অবদান রয়েছে তিনি হলেন শুভনীতা মণ্ডল বা শুভানীতা মণ্ডল। এই চমৎকার কাজের জন্য ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সবকিছু জানার পর আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। নিজের রোজকার এনার্জি লেভেল আর হজম শক্তি খেয়াল করে ভেবে দেখুন তো আপনার প্রধান দোষ কোনটা হতে পারে, আর সেই অনুযায়ী আজ পরের বেলার খাবারে আপনার প্লেটে কোন স্বাদটা বেশি থাকা উচিত। এই প্রাচীন আর নিখুঁত বৈদিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে আপনার ডায়েট কিভাবে বদলাতে চলেছে সেটা ভেবে দেখার দায়িত্ব এখন সম্পূর্ণ আপনাদের। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।